হ্যালো, হ্যালো, হাই। কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। যদিও সামনে পরীক্ষা, ভালো থাকার কথা না, তবুও ভালো থাকতে হবে। এবং আমি আমি তোমাদের লিমন স্যার। আমি আজ থেকে মানে এক্সাম অ্যালবামে ফিজিক্স পড়াবো, এক্স্যাক্টলি ফিজিক্সটাকে ফিল করাবো। দেন তোমরা সহজেই যাতে দ্রুততরভাবে কোশ্চেন সলভ করতে পারবো ফিজিক্সের। ঠিক আছে? তো তোমাদের শিক্ষার্থী হিসাবে এখন তোমাদের করণীয় কি? এটি তোমাদের অনেক প্রশ্ন যে স্যার আমরা কি করে পড়বো, কি করে কি করব, কিছু বুঝতে পারছি না, সামনে পরীক্ষা। তো যাই হোক, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি আসবো, আমি খুব শীঘ্রই একটা স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে আসবো ফিজিক্সের উপর, যে কি করে ফিজিক্সে পড়তে হবে, চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। ঠিক আছে? তার আগে তোমরা কি করবে, তোমাদের প্রথম কাজ, আমাদের যে প্রগতি ব্যাচ আছে সেই প্রগতি ব্যাচের রিভিশন ক্লাস, রিভিশন রিভিশন ক্লাস চলছে। ঠিক আছে? তোমরা প্রত্যেককে প্রত্যেককে বলছি তোমাদের, তোমরা সেখানে জয়েন হবে। কারণ পরীক্ষা সামনেই। এখন তোমাদের একটি করণীয়, সেটি হচ্ছে রিভিশন আর রিভিশন। তোমরা যত দ্রুত রিভিশন করতে পারবে, তত দ্রুত কোশ্চেন সলভ করতে পারবে। ওকে? তো আমাদের আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হবে। এবং যদি আর কোনো ইনফরমেশন লাগে, দেন এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে। ওকে? এবং আমাদের এই আমরা এই এএনএম জিএনএম কোর্সের 40 দিনের এএনএম জিএনএম কোর্সের 40 দিনের একটা স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে এসেছি, যে কী করে পড়াশোনা করব, কে কে মানে কী করে পড়াশোনা করবো এবং আমাদের পড়াশোনার গতিকে বাড়িয়ে তুলবে, কী করে আমরা বাড়াবো। ঠিক আছে? তো আমাদের সব অভিজ্ঞ ফ্যাকাল্টিরা আছেন। আমরা সবাই মিলে তোমাদের এই 40 দিন তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের পাশে থাকবো। আগেও ছিলাম, এখনও আছি, এবং ভবিষ্যতেও থাকবো। তো যাই হোক, তো আমাদের পুরো এই ক্লাস রুটিনটা তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। আমাদের সব অভিজ্ঞ ফ্যাকাল্টিরা আছেন। তোমাদের বায়োলজির ক্ষেত্রে আরুষি ম্যাম আছেন, লজিক্যাল রিজনিংয়ে পিয়ালি ম্যাম আছেন, এবং ফিজিক্যাল সায়েন্সে আমি তো আছি। তো যাই হোক, আরও অনেক অভিজ্ঞ ফ্যাকাল্টিরা আছেন। তোমরা এখানে এই রুটিনটি স্ক্রিনশট করে নাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব দ্রুত জয়েন হয়ে যাবে। আমাদের এক্সাম অ্যালবাম এক্সাম অ্যালবামের টেলিগ্রাম চ্যানেল। ওকে? এক্সাম অ্যালবামের টেলিগ্রাম চ্যানেল এক্সাম অ্যালবাম অফিসিয়াল, এই চ্যানেলে প্রত্যেককে জয়েন হবে। এখানে তোমরা সমস্ত রকমের নোট এবং সমস্ত রকমের সমস্ত কিছু ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবে। ওকে? তো চলো আমরা ফিজিক্সটা একটু শুরু করি। ফিজিক্সটা শুরু করি যে ফিজিক্সটা শুরু করি বলাটা ভুল হচ্ছে, ফিজিক্সটাকে একটু ফিল করি, দেখি। ঠিক আছে? তো আজকে আমরা বেশ কিছু কোশ্চেন করব, এবং কোশ্চেনগুলো খুব ইজিলি এবং খুব ফ্রেন্ডলি উপায়ে কোশ্চেনগুলো সলভ করব, কোশ্চেনগুলোকে ফিল করব। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন, তো আমাদের ফিজিক্সের প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন দেখো, ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয়। ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয়। ইভি ইভি মানে কি? ইভি মানে কি? ইভি মানে ইলেকট্রোভোল্ট। কি? ইভি মানে কি? ইভি মানে ইলেকট্রোভোল্ট। ঠিক আছে? ইভি মানে ইলেকট্রোভোল্ট। ইভি মানে ইলেকট্রোভোল্ট। ওকে? দেন কি বলেছে, ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয়, এটি হবে আয়নায়ন শক্তি। ওকে? দেন এটি হবে আয়নায়ন শক্তি। এভাবে বললে তো হবে না। তোমাদের মনে এখন প্রশ্ন হবে যে স্যার আপনি কি করে বলে দিলেন আয়নায়ন শক্তি। তো চলো এটাকে একটু এক্সপ্লেন করি। এটাকে তো আমরা এক্সপ্লেন করবই, তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অপশনকে এক্সপ্লেন করব, এবং ফিল করার চেষ্টা করব। প্রত্যেকটা প্রত্যেকটা কি করব না, প্রত্যেকটা অপশনকে এক্সপ্লেন করব এবং ফিল করার চেষ্টা করব। প্রথমে এক্সপ্লেন করব কি? প্রথমে এক্সপ্লেন করব চাপ। চাপ কি? ওকে? প্রথমে এক্সপ্লেন করব চাপ কি। চাপ কি? আচ্ছা, চাপ কি বলো? চাপ কোনো জটিল বিষয় না। চাপকে আমরা ইংলিশে সবাই বলে থাকি, বাংলায় হয়তো বুঝতে পারছো না, ইংলিশে আমরা সবাই বলে থাকি প্রেসার। ইংলিশে সবাই আমরা চাপকে কি বলে থাকি? চাপকে আমরা বলে থাকি প্রেসার। ঠিক আছে? তো চাপটা কি? চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর। চাপ কি? চাপ হচ্ছে চাপ চাপটা কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর
একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে, কি লম্বভাবে, এটাকে নোট করবে, লম্বভাবে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে। আমি এখানে যেই যে কথাগুলো বলবো সেই প্রত্যেকটা কথা, যেই যে কথাগুলো নোট করতে বলবো সেই প্রত্যেকটা কথা নোট করবে, ঠিক আছে? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে প্রযুক্ত প্রযুক্ত বলকে বলকে প্রযুক্ত বলকে কি বলে? প্রযুক্ত বলকে প্রযুক্ত বলকে প্রযুক্ত বলকে কি বলে? প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ বলে। ওকে, কি বললাম? কি বললাম? একটু এক্সপ্লেন করি, কি বললাম? চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে। লম্বভাবে মানে পারপেন্ডিকুলার। লম্বভাবে মানে পারপেন্ডিকুলার। লম্বভাবে মানে কি? পারপেন্ডিকুলার। লম্বভাবে মানে কি? পারপেন্ডিকুলার, ঠিক আছে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। এর ইকুয়েশনটা কি? এর আমরা এই ফর্মুলাটা কি তাহলে? এর ফর্মুলাটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। এটাকে ডিনোট করি আমরা পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। পি ইজ ইকুয়াল টু কি না? পি ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলছে, তার মানে যার ক্ষেত্রফল এক, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই এক, ঠিক আছে? এটাকে কি বলছে? চাপ বলছে। ধরে নাও একটা এক্সাম্পল দিই। ফিজিক্সে সবসময় ফিজিক্সটাকে সবসময় একটু ফিল করার চেষ্টা করবে এক্সাম্পল দিয়ে, মানে রিলেট করার চেষ্টা করবে এক্সাম্পল দিয়ে। একক ক্ষেত্রফল, ধরে নাও এই পেনের এর ক্ষেত্রফলটা এটা একক, ঠিক আছে? এর উপর আমি প্রযুক্ত যত পরিমাণ বল প্রয়োগ করছি, যত পরিমাণ বল দিচ্ছি, এই বলটাই হচ্ছে চাপ। যত পরিমাণ বল দিচ্ছি এটাই হচ্ছে চাপ, ঠিক আছে? তোমরা যদি তোমরা যদি একটা সুচ বা একটা হ্যাঁ, একটা সুচের উপর যদি একটু বল প্রয়োগ করো এবং একটি ইটের উপর যদি বল প্রয়োগ করো, কোনটাতে বেশি লাগবে? কোনটাতে বেশি লাগবে? ডেফিনেটলি সুচের উপর বেশি লাগবে। কেন বেশি লাগবে? তার ক্ষেত্রফলটা কি? তার ক্ষেত্রফলটা খুব কম। খুব কম। ওই ইউনিট এরিয়ার উপর খুব বেশি পরিমাণে ফোর্স আমরা অ্যাপ্লাই করছি ওটার উপর। দেন ওই জন্য আমাদের বেশি লাগছে, ইটের উপর কম লাগছে। তাহলে কি? তাহলে কি বোঝা গেল? চাপ কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। প্রযুক্ত বলকে চাপ বলে, এটা ওর ম্যাথমেটিক্যাল ফর্ম, ঠিক আছে? চাপের একক, চাপের একক, চাপের একক কি? চাপের এসআই কি একক কি? পাস্কেল। চাপের একক কি? পাস্কেল, ঠিক আছে? বা ফোর্স, পাস্কেল বা ফোর্স। নিউটন, বলের একক কি? নিউটন। ফোর্স পার এরিয়া, এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এম ইন্টু এম। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা বলবে বা এটা বলবে, যে কোনো দুটোর মধ্যে একটা বলবে যদি তোমাদের একক বলে। তাহলে তোমাদের যদি বলে চাপের একক কি, দেন তোমরা বলবে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, দেন চাপ হলো, নোট করবে। আমি যেভাবে যেভাবে বলে যাচ্ছি তোমরা ঠিক সেভাবে সেভাবে নোট করতে যাবে, ঠিক আছে? ক্ষমতা, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? ক্ষমতা বা কি? পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা বা পাওয়ার। পাওয়ার কি? ডাব্লু বাই টি। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই টাইম। তার মানে ওয়ার্ক ডান বাই টাইম হচ্ছে কি? ক্ষমতা, ঠিক আছে? কার্য, কার্য কি? কার্য, আচ্ছা কার্যটা বলি, আর ক্ষমতাটাকে বুঝে। ক্ষমতা কি? ওয়ার্ক ডান বাই টাইম। মানে তুমি একক সময়ের কাজ করার হারকে নোট করবে। ডেফিনেশনটা নোট করবে যে একক সময়ের কাজ করার হারকে কি বলে? হারকে কি বলে? ক্ষমতা বলে। ক্ষমতা বলে, ঠিক আছে? তাহলে ক্ষমতা তাকে বলে, ঠিক আছে? এবার কার্য, কার্যটা কি? কার্য কি? কার্য হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ইন্টু কার্য। কার্য মানে কি? ওয়ার্ক ডান, ঠিক আছে? কার্য মানে কি? কার্য মানে ওয়ার্ক ডান।
তাহলে ওয়ার্ক ডান সমান সমান কি, ওয়ার্ক ডান সমান সমান ফোর্স ইন্টু ওর ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ওর ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ওয়ার্ক ডান। ঠিক আছে, ফোর্স ইন্টু এর ডিসপ্লেসমেন্ট, এটি হচ্ছে কি ওয়ার্ক ডান। তার মানে এটাকে কি করে বুঝবে, আমি একটা বস্তুকে নিয়েছি, দ্যাট মিনস ধরো আমি এই মোবাইলটিকে নিয়েছি, ঠিক আছে, আমি এটিকে কি করছি, ওয়ার্ক ডানটাকে একটু ফিল করার চেষ্টা করছি। আমি এই মোবাইলটা নিয়েছি, মোবাইলটার উপর একটা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, একটা সার্টেন অ্যামাউন্ট ফোর্স আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর মোবাইলটাকে আমি এভাবে রেখেছি, এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। প্রথমে মোবাইলটা আমার ছিল এখানটাতে, ফোর্স অ্যাপ্লাই করার পর চলে এসছে এখানটাতে। তাহলে প্রথমে ওর ইনিশিয়াল পজিশন যেখানটাতে ছিল, ওর ফাইনাল পজিশনের কি ঘটেছে, একটু একটু কি ঘটেছে, পরিবর্তন ঘটেছে। তার মানে ওই ইনিশিয়াল থেকে ফাইনালে ট্রাভেল করেছে। তো আমি যে পরিমাণ বল অ্যাপ্লাই করার জন্য বস্তুটা আমার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে গেছে, বা বস্তুটার স্মরণ ঘটেছে, আলটিমেট এস মানে হচ্ছে স্মরণ, এটা মাথায় রাখবে, এস মানে কি স্মরণ। স্মরণ, আমি একটা বস্তুকে আমি এখানটাতে রেখেছি, এখানটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, আমি এখানটাতে একটা বস্তুকে রাখার পর আমি এখান থেকে একে ফোর্স অ্যাপ্লাই করেছি, এখানে আমি এফ বল দ্বারা একে আঘাত করেছি, এই বস্তুটা চলে গেছে এখানটাতে, তাহলে স্মরণ কতটুকু হয়েছে, এতটুকু। তাহলে এটাই যদি হয়, যদি এই জিনিসটা হয়, তাহলে এই জিনিসটা হচ্ছে কার্য। কার্য মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, স্মরণ কি ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কি কার্য। কার্যের একক, হ্যাঁ এককগুলো লিখিনি, কার্যের একক, এর এককটা কি হবে, একক জুল। জুল মাথায় রাখবে, নোট করবে, কার্যের একক জুল, ক্ষমতা পাওয়ার, পাওয়ারের একক কি, পাওয়ার, এর একক কি, পাওয়ারের একক, পাওয়ারের এককটা কি, পাওয়ারের এককটা কি, পাওয়ারের এককটা কি বলো তো, সবাই বলো তো, পাওয়ারের একক কি, পাওয়ারের এককটা কি, পাওয়ারের একক, এর এককটা হচ্ছে ওয়াট, ওয়াট। ওকে, এবার এবার বুঝবো কি আয়নায়ন শক্তি, তাহলে এবার বুঝবো কি আয়নায়ন শক্তি। তাহলে এবার বলো আয়নায়ন শক্তিটা কি, তোমাদের এবার প্রশ্ন হতে পারে, স্যার এত কিছু বুঝালেন, এবার আয়নায়ন শক্তি তো প্রথমে উত্তরটা বললেন, তাহলে আয়নায়ন শক্তিটাকে একটু বুঝান। অবশ্যই বুঝাবো আয়নায়ন শক্তি। তো আমরা কি জানি, পৃথিবীতে কি অ্যাটম এক্সিস্ট করছে কি করছে না, অবশ্যই অ্যাটম এক্সিস্ট করছে, সব কিছুতে অ্যাটম দিয়ে তৈরি, সব কিছু কি দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটমের মধ্যে কি থাকে, এটা একটা অ্যাটম, এখানটাতে কি থাকছে, এটা নিউক্লিয়াস, ঠিক আছে, যার চার্জ অলওয়েজ পজিটিভ, এবং অ্যাটমের বাইরে, বাইরে নোট করবে এটা, এটা খুব ভালোভাবে নোট করবে, বাইরে কি থাকছে, ইলেকট্রন, বাইরে কি ইলেকট্রন, যার চার্জ কি নেগেটিভ, দিকে কি ঘোরাঘুরি করছে, এটা কি নেগেটিভ চার্জ, আর এটা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ আর নেগেটিভ এটা দুজন দুজনকে কি করবে, আকর্ষণ করবে, ভেরি গুড, এটা এটা দুজন দুজনকে আকর্ষণ করছে। এবার এবার আমি চাই, আমি কি চাই, এই যে বাইরে যে ইলেকট্রনটা আছে, আমি চাই এই ইলেকট্রনটাকে দূরে সরিয়ে দিতে, এই ইলেকট্রনটাকে এখান থেকে দূরে সরিয়ে দিতে। তাহলে কি করব, আমি কি করতে পারি যাতে এই ইলেকট্রনটা এই অ্যাটমের মধ্যে থেকে দূরে সরে যায়, কি করতে পারি, আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে যদি কিছু একটা অ্যাপ্লাই করি, কোনো কিছু একটা শক্তি অ্যাপ্লাই করি, শক্তি অ্যাপ্লাই করে আমি তো একে এখান থেকে দূরে সরাতে পারি, পারি তো, পারি তো। একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনকে, সংজ্ঞাটা শুনবে, আয়নায়ন শক্তির সংজ্ঞাটা শুনবে, এই আয়নায়ন শক্তি এর সংজ্ঞাটা শুনবে, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনকে, একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনকে আমি যদি বাইরে বার করতে চাই, আমি যদি বাইরে অ্যাটম থেকে বাইরে বার করতে চাই, একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনকে আমি যদি অ্যাটমের বাইরে বার করতে চাই, তাহলে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, তাহলে আমি কি করব, তাহলে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, এখানে একটু লক্ষ্য করবে, আমি এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে এই ইলেকট্রনটাকে বাইরে পাঠাবো, তাহলে যে অ্যামাউন্ট অফ ফোর্স আমি অ্যাপ্লাই করব, দ্যাট ইজ কল, দ্যাট ইজ কল আয়নায়ন শক্তি। এটা কি আয়নায়ন শক্তি, তাহলে বুঝাতে পারলাম আয়নায়ন শক্তিটা কি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একটা একটা অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস যেটা অলওয়েজ পজিটিভ, এবং একটা ইলেকট্রন, এবং কিছু ইলেকট্রন থাকে, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ, এরা দুজন দুজনকে কি করে আকর্ষণ করবে। এবার আমি চাই এই লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে, ধরুন এই লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে আমি বাইরে বার করতে চাই, দেন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম যাতে এই ইলেকট্রনটা বাইরে বার হয়ে গেল, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কি অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম যাতে ইলেকট্রনটা বাইরে বার হয়ে গেল।
এটিকে কি বলছে, এটি হচ্ছে যেই ফোর্সটা অ্যাপ্লাই করেছি, যেই পরিমাণ ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি ওটি হচ্ছে কি আয়নায়ন শক্তি। তাহলে বুঝাতে পারলাম, যে পরিমাণ ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে কি আয়নায়ন শক্তি। ওকে, তাহলে আমি একটা কোশ্চিন থেকে কতগুলো কোশ্চিন বুঝাতে পারলাম তোমাদের, একটা কোশ্চিন থেকে আমি কতগুলো কোশ্চিন তোমাদের বুঝাতে পারলাম। চাপ কি বুঝাতে পারলাম, ক্ষমতা কি বুঝাতে পারলাম, ক্ষমতা কি বুঝাতে পারলাম, ক্ষমতাটা কি বুঝাতে পারলাম তো, যে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। এটা সবসময় মাথায় রাখবে, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। এর একক কি, একক হচ্ছে ওয়াট, একক কি, একক হচ্ছে ওয়াট। ওকে, এবার তাহলে ক্ষমতাটা বুঝাতে পারলাম, কার্যটা বুঝাতে পারলাম, যে কার্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বুঝাতে পারলাম। একটা বস্তুর ইনিশিয়ালি এখানে ছিল, আমি ফোর্স অ্যাপ্লাই করার পর স্মরণ ঘটেছে, তাহলে যে পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করছি আমি তাহলে আমি কি কাজ করলাম, বস্তুটাকে দূরে সরানোর জন্য আমি যে পরিমাণ কাজটা করলাম সেটি হচ্ছে কার্য। তাহলে কার্য এর 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 কি, এর ইউনিটটা কি, কার্যের ইউনিটটা কি বললাম, কার্যের ইউনিট কি বললাম, জুল। তারপর আয়নায়ন শক্তি, আয়নায়ন শক্তি তো তোমাদের বুঝিয়ে দিলাম। একটা নিউক্লিয়াসের একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনকে, বাইরের ইলেকট্রনকে যদি আমি, বাইরের কক্ষপথের ইলেকট্রনকে যদি আমি বাইরে বার করতে চাই, এই অ্যাটম থেকে বাইরে বার করতে চাই, তাহলে যে পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করব ওটি হচ্ছে আয়নায়ন শক্তি। তাহলে 1 2 3 4, একটা কোশ্চিনের মধ্যে আমি 4টে কোশ্চিন বুঝালাম, একটা কোশ্চিনের মধ্যে কি 4টা কোশ্চিন। ওকে, একটার মধ্যে 4টা। নেক্সট, নেক্সট কোশ্চিন কি, পানীয় জলের পিএইচ অনুমোদনযোগ্য সীমা হলো, পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হলো, পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হলো। পিএইচটা কি, পিএইচটা আবার কি, এটা খায় না মাথা দেয়, পিএইচটা কি, পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হলো, এর সঠিক উত্তর হবে কি 7.5 টু 9.5। ঠিক আছে, এটা একটা, এটা সবসময় মাথায় রাখবে যে ওই পিএইচটা, পানীয় জলের পিএইচটা, বিশেষ করে এই জলেরটাই তোমাদের ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় জিজ্ঞাসা করে, এই জলেরটা এটা মুখস্থ করে নেবে যে সবসময় হবে 7.5 টু 9.5, মানে 7.5 এর উপরে হবে। ঠিক আছে, আর পিএইচটা কি, এটা আমি একটু এক্সপ্লেন করি। পিএইচ, পিএইচ কি, পিএইচ হচ্ছে কিছুই না, পিএইচ হচ্ছে একটা প্যারামিটার, একটা প্যারামিটার যার সাহায্যে, পিএইচ হচ্ছে একটা কি প্যারামিটার, প্যারামিটার। পিএইচ কি, পিএইচ হচ্ছে একটা প্যারামিটার যার সাহায্যে কি করব না, যার সাহায্যে আমরা একটা সলিউশনে, একটা সলিউশনে কত পরিমাণ ক্ষার আছে না কত পরিমাণ অ্যাসিড আছে সেটা ডিটারমাইন করতে পারি। কি, পিএইচ হচ্ছে একটা প্যারামিটার যার সাহায্যে আমাদের গিভেন সলিউশনে, প্যারামিটার যার সাহায্যে, পিএইচ এর সংজ্ঞাটা নোট করবে, যার সাহায্যে, যার সাহায্যে কি করতে পারি, যার সাহায্যে গিভেন সলিউশনের, গিভেন সলিউশনের, গিভেন সলিউশনের বা গিভেন সলিউশনটা, বা গিভেন সলিউশনটা কতটা ক্ষার বা কতটা অ্যাসিডিক, অ্যাসিডিক, এটা কি করতে পারি, আর এই দুটো জিনিস আমরা ডিটারমাইন করতে পারি, কতটা ক্ষার বা কতটা অ্যাসিডিক এটা আমরা ডিটারমাইন করতে পারি। ওকে, এটা হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ এর সংজ্ঞা বোঝা গেল, পিএইচ ইজ কি, পিএইচ ইজ নাথিং বাট দ্যাট ইজ আ প্যারামিটার। এটা গিভেন সলিউশনের কি, এটা গিভেন সলিউশনের ক্ষার আর অ্যাসিডকে ডিটারমাইন করতে আমরা পিএইচটা ব্যবহার করি। এবার পিএইচ এর ফর্মুলাটা কি, পিএইচ এর ফর্মুলাটা কি, তাহলে পিএইচ ইজ inversely proportional to হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, পিএইচ, পিএইচ এটা নোট করবে, এই ফর্মুলাটা ভালোভাবে স্টার দিয়ে লিখে রাখবে। তাহলে পিএইচটা কি, পিএইচটাকে, পিএইচ এর ফর্মুলাটাকে, মানে পিএইচটা কি করে ডিটারমাইন করি আমরা, ওটা হচ্ছে একটা সলিউশনের মধ্যে থাকা হাইড্রোজেন আয়নের, একটা সলিউশনের মধ্যে থাকা হাইড্রোজেন আয়নের কি পরস্পর কি হয় না, একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ঠিক আছে, একটা সলিউশনের মধ্যে যদি হাইড্রোজেন আয়ন, এটা যদি, এটা যদি কি হয় না, একটা সলিউশনের মধ্যে, একটা সলিউশনের মধ্যে যদি হাইড্রোজেন আয়ন খুব বেশি হয়ে যায়, একটা সলিউশনের মধ্যে একটা হাইড্রোজেন আয়ন যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এটা বেশি, মানে এটা কি হবে, ডেফিনেটলি এটা কম হবে।
ইনভার্সলি প্রপোর্শনাল, এটা যদি বেশি হয়ে যায় তাহলে এটা তো কম হবেই। তাহলে এটা কম, পিএইচ এর মান যত কম, এটা ভালো করে নোট করবে এখানটাতে, কি পিএইচ এর মান, পিএইচ এর মান যত কম তত সলিউশন, না তত তত গিভেন সলিউশন, তো গিভেন সলিউশনটা, তত গিভেন সলিউশনটি কি হবে, যত কম হবে তত গিভেন সলিউশনটি কি হবে, অ্যাসিডিক হবে। তত কি হবে, অ্যাসিডিক হবে। ঠিক আছে, তার মানে কি বুঝাতে পারলাম পিএইচ কি, পিএইচ এর ফর্মুলাটা কি, এটা কি করে কাজ করে, এবং পিএইচ এর মান যত কম হবে গিভেন সলিউশনটা তত কি হবে, এইটুকু জিনিস বুঝাতে পেরেছি তো, এটা সবাই জানাবে। তার মানে কি পিএইচ হচ্ছে কি, পিএইচ হচ্ছে একটা প্যারামিটার যার সাহায্যে আমরা গিভেন সলিউশনের কি বার করতে পারি না, গিভেন সলিউশনটা আমার কতটা অ্যাসিডিক বা কতটা ক্ষার, বেসিক, এই দুটো জিনিস আমরা বার করতে পারি। ঠিক আছে, এবার পিএইচটা, এবার এই দুটো যে বার যে করতে পারি আমরা এই দুটো জিনিস, এটা কিভাবে বার করতে পারি, এটা বার করতে পারি এই ফর্মুলা দ্বারা, পিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওই হাইড্রোজেন আয়নের যত পরিমাণ থাকবে, মানে ওই সলিউশনে হাইড্রোজেন আয়ন যত পরিমাণ থাকবে ওর ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ এর মান, এই পিএইচ, এই হাইড্রোজেন আয়নের একটা সলিউশনে যদি হাইড্রোজেন আয়নের মানটা যদি খুবই বেশি থাকে, একটা সলিউশনে যদি হাইড্রোজেন আয়নের মানটা খুব বেশি থাকে, তাহলে পিএইচ এর মানটা কি হবে, তত কমে যাবে। এবার পিএইচ এর মান যত কমবে সলিউশনটা তত কি হবে, অ্যাসিডিক হবে। সলিউশনটা তত কি হবে, অ্যাসিডিক হবে। পিএইচ এর মানটা যত কমবে সলিউশনটা তত কি হবে, অ্যাসিডিক হবে। তাহলে এবার তোমরা ভাবো জল, ঠিক আছে, জলটা কি, জলটা কি অ্যাসিডিক, কখনোই না। জল তো আমরা খাই, খাই না। এবার জলে তাহলে কি হতে হবে, জলে কি হতে হবে, পিএইচ এর মানটা ডেফিনেটলি জলে বেশি হতে হবে, যেহেতু আমরা খাই আমাদের শরীরে যায়, খারাপ জিনিস তো আমরা আমাদের শরীরে দেবো না, তাই না। তাহলে পিএইচ এর মান যত বেশি হবে তত জিনিসটি ভালো, তাই না। তাই জন্য এটা মাথায় রাখবে যে জলের ক্ষেত্রে পিএইচ এর মানটা কি হবে, 5.7 টু 9.5। এটুকু জিনিস বুঝাতে পারলাম, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট, নেক্সট কোশ্চেন কি, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে আমাদের এখানে অনেক কটা জিনিস জানতে হবে, ঠিক আছে, কি কি জিনিস জানতে হবে, দেখো প্রথমে আমাদের জানতে হবে জারণটা কি, জারণ কি, প্রথমে আমাদের জানতে হবে যে আহা, আহ, প্রথমে আমাদের জানতে হবে জারণটা কি, জারণ, জারণটা কি। তারপর আমাদের জানতে হবে ক্যাথোড কি আর অ্যানোড কি, বা ক্যাথোডে কি কি হয়, অ্যানোডে কি হয়। ঠিক আছে, জারণ কি, তাহলে তাহলে তারপর জানতে হবে কি আমাদের ক্যাথোডে কি হয়, মানে ক্যাথোড, ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড আর অ্যানোড, এই কটা জিনিস যদি আমরা জানতে পারি, কটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে আশা করছি এই কোশ্চিনের অ্যান্সারটা আমরা করে দিতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা জানি জারণ কি, জারণ কি, জারণ হচ্ছে, জারণ হচ্ছে বেসিক্যালি কি, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। জারণ কি, জারণ ইলেকট্রনকে ত্যাগ করতে চায়, এটা মাথায় রাখবে। জারণ কি করতে চায়, এই ইলেকট্রনকে, ইলেকট্রনকে ইলেকট্রনকে জারণ কি করতে চায়, ইলেকট্রনকে ত্যাগ করতে চায় বা ছাড়তে চায়। জারণ কি করতে চায়, ইলেকট্রনকে ছাড়তে
চায়। ওকে, তাহলে জারণ যদি ইলেকট্রনকে ছাড়তে চায় তাহলে বিজারণ কি করতে চায়? ডেফিনেটলি বিজারণ ইলেকট্রনকে গ্রহণ করতে চায়। একজন ছাড়বে তবেই তো একজন গ্রহণ করবে, তাই না? ওই তড়িৎ বিশ্লেষণে কি ঘটে, জারণ আর বিজারণে তো ওই প্রক্রিয়াটাই ঘটে। তাহলে একজন ছাড়বে তারপর তো একজন গ্রহণ করবে। আমি এটা ছবি এঁকে বুঝাবো, তো যাই হোক। তাহলে জারণ কি করতে চায়? ইলেকট্রনকে ছাড়তে চায়। সিমিলারলি বিজারণ, সিমিলারলি এখানে বিজারণ বিজারণ কি করতে চায়? ইলেকট্রনকে গ্রহণ করতে চায়, গ্রহণ করতে চায়। ঠিক আছে, তাহলে তাহলে আমি করতে পারলাম, তাহলে আমি বুঝাতে পারলাম, বুঝাতে পারলাম তো যে জারণ ইলেকট্রনকে ছাড়তে চায় আর বিজারণ ইলেকট্রনকে গ্রহণ করতে চায়। এবার বলো ক্যাথোড কি আর অ্যানোড কি? ক্যাথোড কি আর অ্যানোড কি? তোমরা হয়তো বলবে যে স্যার যেখানে পজিটিভ আয়ন থাকে, যেখানে পজিটিভ চার্জগুলো থাকে ওটা হচ্ছে পজিটিভ চার্জ থাকে, সেটা হচ্ছে ক্যাথোড, আর যেখানে নেগেটিভ চার্জ থাকে সেটা হচ্ছে অ্যানোড। এটা বলবে তো? তো এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল একটা ডেফিনেশন। ঠিক আছে, তাহলে সঠিক ডেফিনেশনটা কি স্যার বলে দিন? সঠিক ডেফিনেশনটা কি? এর সঠিক ডেফিনেশন হচ্ছে, সঠিক ডেফিনেশন হচ্ছে ক্যাথোড। ক্যাথোড হচ্ছে যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় কি ঘটে না, যে প্রক্রিয়ায় বিজারণ ঘটে। ক্যাথোডটা কি? যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। বিজারণ ঘটে, বিজারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। এটাই হচ্ছে সঠিক ডেফিনেশন, এর কোনো আর বিকল্প ডেফিনেশন নেই। জারণ ঘটে, ওই পজিটিভ নেগেটিভ ওইসব ভুলে যাও, এটাই হচ্ছে এর অ্যাকচুয়াল ডেফিনেশন। ঠিক আছে, যে প্রক্রিয়ায় বিজারণ ঘটে ওটা হচ্ছে ক্যাথোড, মানে ক্যাথোডে আলটিমেট বিজারণ ঘটে, অ্যানোডে অ্যানোডে আলটিমেট জারণ ঘটে। ঠিক আছে, ওই ক্যাথোডে, ওই ক্যাথোডে পজিটিভ আর অ্যানোডে, অ্যানোডে নেগেটিভ, এই জিনিসটা ভুল। এই জিনিসটা কি? ভুল। যে ক্যাথোডে পজিটিভ আর অ্যানোডে নেগেটিভ, এই জিনিসটা সম্পূর্ণ কি? এই জিনিসটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এবার এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখি। তাহলে সঠিক উত্তর কি হলো? অ্যানোড। সঠিক উত্তর কি হলো এর? অ্যানোড। ওকে, নেক্সট, নেক্সট কি? ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল মানে কি? ঘর্ষণ বল মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স, যেটাকে বলে ইংলিশে কি বলে? ফ্রিকশন ফোর্স। ঘর্ষণ বল মানে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করে। দেখে দেখো এখানে অপশনগুলো দেখো। প্রথম অপশন কি আছে? গতির বিপরীত দিকে, গতির অভিমুখে, যে কোনো দিকে, আর গতির সমকোণে। সমকোণে এই জিনিসটা তো আগেই হবে না, কোণে আবার কি করে ফ্রিকশন কাজ করবে ঘর্ষণ বল? সমকোণ তো হবে না। যে কোনো দিকে, ফ্রিকশন কি র্যান্ডম ডাইরেকশনে কাজ করে? র্যান্ডম ডাইরেকশনে কাজ করে? ফ্রিকশন যদি যে কোনো দিকে কাজ করতো, ফ্রিকশন যদি যে কোনো দিকে কাজ করতো, এটাই যদি হতো যে ফ্রিকশন যে কোনো দিকে কাজ করতো, তাহলে আমরা তো যে কোনো দিকে চলে যেতে পারতাম, পারতাম না? এখন আমার উচিত, আমি আমি চাইছি আমি সোজা যাব, আমি চাইছি আমি কি যাব, আমি আমার সামনের দিকে এগোবো। এই ফ্রিকশন বলের জন্য আমাকে আমার বাম দিকে ঘুরিয়ে দিল, যদি যে কোনো দিকে কাজ করে। এই জিনিসটা কি হয়? এই জিনিসটা কি আদৌ তো হয়? কখনোই হয় না। তো ফ্রিকশনটা কিভাবে কাজ করে? ফ্রিকশনটা ডেফিনেটলি গোলের এই গতির বিপরীত দিকে কাজ করে। গতির অভিমুখে তো হবে না, গতির অভিমুখ মানে গতি যেদিকে ওদিকে ফ্রিকশন কাজ করবে ওটা না, গতি যেদিকে ওদিকে কখনোই ফ্রিকশন কাজ করবে না। এটা কাজ করবে কি? গতির বিপরীত দিকে। কি করে বিপরীত দিকে কাজ করবে দেখো, আমি একটা অবজেক্টকে ফোর্স ক্রিয়েট করছি। আচ্ছা যাই হোক, এখানে তোমরা বুঝতে পারছো একটা ডায়াগ্রাম আমি এখানে দেখিয়েছি, যে এখানে একটা ব্লক আছে, এই ব্লকটাকে আমি এখানে পুশ করছি। ঠিক আছে, এই ব্লকটাকে আমি এপাশ বরাবর ঠেলছি, এই ব্লকটাকে আমি এপাশ দিকে ঠেলছি। এই ব্লকটা,
এই ব্লকটাকে আমি যেই ফোর্সটা অ্যাপ্লাই করছি, এই ব্লকটা তখনই যাবে যদি যদি এদিকে এই ফ্রিকশনটা এদিকে কি করছে না, ফ্রিকশনটা এদিকে বাধা দিচ্ছে, ফ্রিকশনটা কি করছে, বাধা দিচ্ছে একে যেতে। আমি এদিকে ঠেলছি এই এই বলটাকে, এই ব্লকটাকে আমি এদিকে ঠেলছি, আর এই ব্লক আর এই যে সারফেস, এই ব্লক আর এই সারফেস, ঠিক আছে, এদের মধ্যে কি কাজ করছে, ফ্রিকশন ফোর্স কাজ করছে। আমি এটাকে এদিকে ঠেলছি, এটাকে এদিকে ঠেলছে, তবেই তো এর স্মরণটা ঘটছে। কি বুঝাতে পারলাম? তবেই তো স্মরণটা ঘটছে, তাই না? তবেই তো যাচ্ছে, আদারওয়াইজ তো যাবে না। আমি এটাকে আরেকবার ভালোভাবে বুঝি একটু এক্সাম্পল দিয়ে। আমি এই পেনটাকে আমি সামনের দিকে ঠেলতে চাইছি, এটা কখন যাবে? এই পেন আর আমার হাতের তালু, এই পেন আর আমার আমার এই হাতের তালু, এই দুজনের মধ্যে কি কাজ করছে, ফ্রিকশন ফোর্স কাজ করছে তো। এই তো আমি ধরো জাস্ট এইটুকু ফোর্স অ্যাপ্লাই করেছি, যাচ্ছে না তো, কেন যাচ্ছে না? ফ্রিকশন ফোর্সটা অবশ্যই বাধা দিচ্ছে। মানে ফ্রিকশন ফোর্সকে ডিনোট করা হয় মিউ দিয়ে। যাই হোক, আমি এখানে লিখছি ফ্রিকশন ফোর্স আর কি ফোর্স, ঠিক আছে, ফ্রিকশন ফোর্স আর ফোর্স। এবার লক্ষ্য করো, এই পেনটাকে আমি সামনের দিকে ঠেলতে চাইছি, এই পেন আর আমার হাতের তালু, এই দুজনের মধ্যে কি আছে, এই দুজনের মধ্যে ফ্রিকশন ফোর্স আছে। আমি একে জাস্ট এইটুকু বল প্রয়োগ করছি, আমি একে জাস্ট এইটুকু বল দিচ্ছি। লেট আস এজিউম আমি একে 1 নিউটন বল দিচ্ছি, এ তো যাচ্ছে না কেন? এই আমার হাতের তালুটা একে তো যেতে বাধা দিচ্ছে, তাহলে ডেফিনেটলি আমার হাতের তালুর মধ্যে যে বলটা, এদের দুজনের মধ্যে যে বলটা কাজ করছে, ফ্রিকশন ফোর্স, এটা অনেক বেশি আমার অ্যাপ্লাইড ফোর্সের চাইতে, তাই তো? তাহলেই তো যেতে পারছে না। আমি যদি এটাকে খুবই জোরে ঠেলে দিই, তাহলে তো এর তো ফ্রিকশন ফোর্সটাকে অতিক্রম করে তো চলে যাবে, অবজেক্টটা এগিয়ে যাবে। তাহলে আমি এটাকে এদিকে বল প্রয়োগ করছি, বাট এই যাচ্ছে না। আমি এদিকে বল প্রয়োগ করছি, এই হাতের তালুর মধ্যে ফ্রিকশন ফোর্সটা আমার অপোজিট ডাইরেকশনে বল প্রয়োগ করছে, এই ফ্রিকশন ফোর্সটা আমার অপোজিট ডাইরেকশনে বল প্রয়োগ করছে। দ্যাটস ওয়াই এই এতটা বেশি পরিমাণ বল প্রয়োগ করছে, ফ্রিকশন ফোর্সটা এতটা বেশি পরিমাণ বল প্রয়োগ করছে, যাতে করে না কি হচ্ছে, আমার অ্যাপ্লাইড ফোর্সটা এই ফোর্সের চাইতে অনেক কম হয়ে যাচ্ছে, খুবই কম হয়ে যাচ্ছে, যেই কারণে এই কলমটা আমার এগোতে পারছে না বা এগিয়ে যেতে পারছে না। যদি আমার ফ্রিকশন ফোর্সটা আমার অ্যাপ্লাইড যদি আমার অ্যাপ্লাইড ফোর্সটা যদি আমার অ্যাপ্লাইড ফোর্সটা যেই ফোর্সটা আমি অ্যাপ্লাইড করছি, এটা যদি আমার অনেক বেশি হয়ে যায়, তবেই তো এই অবজেক্টটা মুভ করবে। আমার অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশন ফোর্সের চাইতে বেশি হবে, তবেই আমার অবজেক্টটা মুভ করবে, আদারওয়াইজ মুভ করবে না। এটা তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে পারো। তোমাদের মধ্যে এখন তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের অনেক সমস্যা ধরো থাকতে পারে, যে পড়তে ভালো লাগছে না, আমার মন খারাপ, সামনে পরীক্ষা, সিলেবাস কমপ্লিট হয়নি, পড়তে ভালো লাগছে না। এই জিনিসটাকে তুমি যদি ফ্রিকশন বলের সঙ্গে রিলেট করো, দেন তুমি বুঝতে পারবে তোমার যে সমস্যাগুলো আছে, তোমার যে একদিকে তোমার সমস্যা, একদিকে তোমার সমস্যা, আর একদিকে তোমার কি আছে, পড়ার গতি। একদিকে তোমার কি আছে, একদিকে তোমার সমস্যা, আর একদিকে তোমার পড়াশোনা, ঠিক আছে, পড়াশোনা। পড়াশোনাটাকে তুমি রিলেট করো তোমার ফোর্সের সঙ্গে, আর এই সমস্যাটাকে রিলেট করো তোমার ফ্রিকশন ফোর্সের সঙ্গে। তোমার সমস্যা, তোমার পড়াশোনার গতিটা যদি খুব বেশি হয়, এই কি তোমাকে বাধা দিতে পারবে? তোমার সমস্যা কি তোমাকে বাধা দিতে পারবে? কখনোই বাধা দিতে পারবে না। এটাকে তোমাকে চেষ্টা করতে হবে, এটাকে অনেক অনেক বেশি, অনেক বেশি অ্যাপ্লাই করা, তবেই তোমার এই এএনএম জিএনএম, এই এএনএম আর জিএনএম টা ক্র্যাক হবে, ঠিক আছে? এই পড়াশোনার গতিটাকে তোমার সমস্যার যে গতি আছে তার থেকে অনেক গুণ বাড়িয়ে দিতে হবে, তবে তোমার এর সামনে কোনো কাজই করবে না। এটা তোমার তো নেগলেক্টেড, এর সামনে। ওকে, বুঝতে পারলাম? ফ্রিকশন ফোর্সটা পড়া থেকে এই জিনিসটা মাথায় আসলো আমার। তো যাই হোক, নেক্সট কোশ্চেন। রেডিও কার্বনের ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? আচ্ছা, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? তো রেডিও কার্বনের ডেটিং পদ্ধতি, এটা কি? রেডিও কার্বনের ডেটিং পদ্ধতিটা কি? রেডিও কার্বনের ডেটিং পদ্ধতিটা বেসিক্যালি জীবাশ্মের বয়সের জন্য হয়, মানে ব্যবহার করা হয়। তো রেডিও কার্বন কি, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে?
তো রেডিও কার্বন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি, যেখানে আমার দরকার হয় কি কার্বনের কিছু কিছু একটা কার্বন দরকার হয়, যেখানে আমাদের C14 কার্বন এবং C13 অনেক কিছু কার্বন দরকার হয়, কিন্তু ম্যাক্সিমাম C14 কার্বনটার জন্য আমরা এটার উপর বেস করে এই C14 কার্বনের উপর বেস করে 14 কার্বনের উপর নির্ভর করে 14 কার্বনের উপর নির্ভর করে কি করতে পারি, কোনো একটা জীবাশ্মের বয়স কোনো একটা জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি। এটার বয়স, এই জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি। ঠিক আছে। C14 কার্বনটা কি, C14 কার্বনের উপর নির্ভর করে আমরা জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি। C14 কার্বনটা এবার কিভাবে তৈরি হয় এই জিনিসটা একটু জানো, যে C14 কার্বনটা কিভাবে তৈরি হয়। C14 কার্বনটা তৈরি হয় তোমার এই যে আমাদের অ্যাটমসফিয়ার বা পরিবেশ, এটা তৈরিটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে। তোমাদের প্রথমে বুঝিয়ে দিলাম যে C14 এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি হচ্ছে তোমার ওই জীবাশ্মের বয়স নির্ণয় করতে কাজে লাগে, ঠিক আছে। জীবাশ্মের বয়স নির্ণয় করতে কাজে লাগে। এবার এটা কিসের উপর ডিপেন্ড করে, জীবাশ্মের বয়সটা কিসের উপর ডিপেন্ড করে নির্ণয় করা হয়, রেডিও কার্বন পদ্ধতিটা কিসের উপর ডিপেন্ড করে থাকে, সেটা হচ্ছে C14 কার্বনের উপর, ঠিক আছে। এবার C14 কার্বনের উপর যখন ওই ডিপেন্ডেন্ট, তাহলে এবার আমরা বুঝি C14 কার্বনটা কিভাবে তৈরি হয়। তাহলে পরিবেশে এটা কিভাবে তৈরি হয় এটা মাথায় রাখবে। দেখো, এটা তৈরিটা আমি বুঝাচ্ছি। 14 এটার আমি তৈরিটা বুঝাচ্ছি। পরিবেশে পরিবেশের নাইট্রোজেন কি করে, পরিবেশের নাইট্রোজেনটা আলোক রশ্মি বা কসমিক রের সঙ্গে ক্রিয়া করে কসমিক রের সঙ্গে বিক্রিয়া করে কি করে, কসমিক রের সঙ্গে বিক্রিয়া করে বা কসমিক রের এক্স্যাক্টলি কসমিক রে না, এখানে কসমিক রের মধ্যে থাকা নিউট্রনগুলোর সঙ্গে, ঠিক আছে। এক্স্যাক্টলি কসমিক রেটা বলাটা ভুল হচ্ছে টেকনিক্যালি, এটা কসমিক রের মধ্যে থাকা কসমিক রের মধ্যে থাকা নিউট্রন এর মধ্যে থাকা নিউট্রন কসমিক রের মধ্যে থাকা নিউট্রন এর সঙ্গে বিক্রিয়া করে কি হয়েছে না, পরিবেশের নাইট্রোজেন কসমিক রের মধ্যে থাকা নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করে C14 তৈরি করে C14 কি করে তৈরি করে, ওকে। C14 তৈরি করে। এবার এবার C14 তৈরি করে, এবার তৈরি করার পর কি হলো, C14টা তাহলে তৈরি তো হয়ে গেল, পরিবেশের সঙ্গে ওই নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করে। দেন
এই যে C14টা তৈরি হয়ে গেল, এবার এই C14টা আবার পরিবেশের মাধ্যমে, এটা আবার কি করে, এটা আবার পরিবেশের মাধ্যমে পরিবেশের মাধ্যমে পরিবেশের মাধ্যমে প্রাণীর প্রাণীর দেহে প্রবেশ করে, কি করে, প্রবেশ করে। ঠিক আছে, তাহলে C14টা তৈরি হলো, তৈরি হওয়ার পর কি হলো, এটা আবার পরিবেশের মাধ্যমে এসে প্রাণীর দেহে প্রাণীর দেহে পৌঁছালো। এবার এবার হচ্ছে মজার ঘটনা, তারপর কি করবে। আমি কিন্তু এখানে বুঝাচ্ছি যে কার্বন ডেটিংটা অ্যাকচুয়ালি কি, মানে এটা এক্স্যাক্টলি কিভাবে, যে কার্বন ডেটিংটা যে কার্বন ডেটিংটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে। ঠিক আছে, আমি এই জিনিসটা পুরোটা তোমাদের গল্পের আকারে পেপারটাকে সামারাইজ করার চেষ্টা করছি। তো কি হচ্ছে, পরিবেশের মধ্যে থাকা নাইট্রোজেন কসমিক রের মধ্যে থাকা নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর C14টা তৈরি হচ্ছে। এবার C14টা তৈরি হওয়ার পর ওটা আবার পরিবেশের মাধ্যমে বলতে C14টা তো ওই তো বললাম তো, নিউট্রন আর ওই কসমিক রে যেহেতু আছে এখানে, দেখো লক্ষ্য করো, কসমিক রে যেহেতু আছে, তারা আলটিমেট এই রের মাধ্যমে আসে, এবার গাছপালাতে পড়ছে, আর এই গাছপালা আবার কি প্রাণীটা খাচ্ছে। আলটিমেট আলটিমেট কি হচ্ছে, C14টা এই গাছপালার সাহায্যে এসে আবার প্রাণীর দেহে থাকছে, তাহলে প্রাণীর দেহে কি থাকছে, C14টা আছে। এবার মজার ঘটনাটা শোনো, এবার কি হচ্ছে, এবার এই যে C14টা প্রাণীর দেহে চলে গেল পরিবেশের মাধ্যমে এই যে C14টা প্রাণীর দেহে চলে গেল, এখানে এখন এখন কি হবে এখন যদি প্রাণী, হ্যাঁ, কি হবে এখন তাহলে লিখলাম। তারপর এই C14টা প্রাণীর দেহে তাহলে পৌঁছালো, এবং C14টা প্রাণীর দেহে পৌঁছানোর পর এটা কি হচ্ছে, C14টা C14টা প্রাণীর দেহে পৌঁছে, হচ্ছে কেন, প্রাণীর দেহে পৌঁছে প্রাণীর দেহে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, C14টা প্রাণীর দেহে আসলো, প্রাণীর দেহে আসার পর কি হচ্ছে না, প্রাণীর দেহে আসার পর C14টা ওখানে ওই প্রাণীর দেহে কনস্ট্যান্ট থেকে গেল। থাকার পর যখন এই প্রাণীটা মারা যায়, যখন এটা যখন মারা যাচ্ছে, মারা যাচ্ছে মারা যায়, যখন এই প্রাণীটা মারা যায় তখন কি হয়, যখন এই প্রাণীটা মারা যায়, দেখো ব্যাপারটা ভালো করে ফিল করো, যখন C14টা তো অলরেডি এর মধ্যে এক্সিস্ট করছে, এই কি করছে না, এর কাছে তো C14টা প্রাণীর দেহে এসে C14টা কনস্ট্যান্ট, যখন এই প্রাণীটা মারা যাচ্ছে তখন এর হাড়ে, তখন এর যে হাড়গুলো থাকছে, এই হাড়ে কি থাকছে, এই হাড়ে C14টা থেকে যাচ্ছে, তাই না। C14টা তো এর দেহে আসে, ওই পরিবেশের মাধ্যমে C14টা দেহে এসে তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিল, থাকার পর এই যখন মারা যাচ্ছিল, এর হাড়ে তো C14 গুলো থেকে যাচ্ছিল। তারপর এই মারা যাওয়ার পর এই হাড় থেকে C14 গুলো কি থাকে না, কমতে থাকে কমতে থাকে এই হাড় থেকে C14 গুলো কমতে থাকে। আর কমতে থাকে তখন তখন কি করে, যখন কমে যায়, যখন কমতে থাকে, তখন তারা এই কমার মান এর ওপর নির্ভর করে কমার মানের উপর নির্ভর করে এজ ডিটারমাইন করে। ঠিক আছে, বুঝাতে পারলাম কি হলো। তাহলে এই পুরো জিনিসটা তোমাদের আমি একটা গল্পের মাধ্যমে করে বুঝালাম মোটামুটি করে, যে এক্স্যাক্টলি কার্বন ডেটিং পদ্ধতিটা কি,
কার্বন ডেটিং পদ্ধতিটাতে ওই C14টাতে যখন এর মধ্যে এক্সিস্ট, মানে এর মধ্যে যখন থাকছে প্রাণীটার মধ্যে, আর এই যখন মারা যাচ্ছে তখন C14টা ক্রমশ কমতে থাকছে, ক্রমশ কমতে থাকে। এই কমার মানটার উপর ডিপেন্ড করে, এই কমার মানটার উপর ডিপেন্ড করছে তখন কি হচ্ছে না, তখন C14টা কি হচ্ছে, তখন তখন এই C14 এই কমার মানটার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রাণীর বয়সটা ডিটারমাইন করতে পারছি। কীরকম না, C14টা 50,000 বছর, এটা নোট করবে C14, এই C14টা 50,000 বছর পর, 50,000 বছর পর অর্ধেক, বছর পর অর্ধেক হয়, ঠিক আছে। তাহলে C14 কি হয় না, 50,000 বছর পর অর্ধেক হয়। এবার 50,000 বছর পরে কেউ মাটির নিচে একটা হাড় পেলো, ওই হাড়টাকে তুললো, তুলে ওর C14 মাত্রাটা দেখছে, মাত্রাটা দেখছে যে, না সরি, ধরো কোথাও কোনো একটা প্রাণীর হাড় মাটির নিচে পাওয়া গেল, পাওয়া যাওয়ার পর কি হচ্ছে না, মাটির নিচে হাড়টা পাওয়া যাওয়ার পর ওই হাড়টার মধ্যে থেকে C14 পরিমাণটা তারা ডিটারমাইন করছে, বার করছে। যদি দেখে C14 পরিমাণটা অর্ধেক, 50% হয়ে গেছে, দেন ওরা ডেফিনেটলি বলে দিতে পারে যে যে হাড়টা পাওয়া গেছে ওই হাড়ের প্রাণীটার বয়স ছিল আজ থেকে প্রায় 50,000 বছর আগে, 50,000 বছর আগে সেই প্রাণীটা প্রায় মারা গেছে, সেটা তো ইজিলি বলতে পারছে। তো এইভাবে কার্বন ডেটিং পদ্ধতিটা হয়, ঠিক আছে। এটা আমি একটু খুব বড়োভাবে এক্সপ্লেন করলাম। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। চাঁদে একটি বস্তুর ওজন 18 নিউটন, তাহলে পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন কত? এখানে একটা ফর্মুলা মনে রাখবে, যে পৃথিবী চাঁদে একটা বস্তুর ওজন 18 নিউটন, তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে আর্থ আর মুন, ঠিক আছে। আর্থে যেটা 1 কেজি, ওই জিনিসটা হয়ে যায় একের, ঠিক আছে। এই আর্থে যেটা 1 কিলো হয়, মুনে ওটা 1/6 ভাগ হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এখানে কি বলেছে, চাঁদে একটি বস্তুর ওজন বলেছে 18 নিউটন, এটা একটা ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথ। তাহলে 18 নিউটন, চাঁদে 18 নিউটন বলেছে, চাঁদে মানে এখানে বলেছে 18 নিউটন, এখানে বলেছে 18 নিউটন। তাহলে এখানে যদি 18 হয়, এখানে যদি 18 নিউটন হয় চাঁদে, তাহলে এখানে কত হবে, এই 6টার দিকে কি গুণ হবে, তাহলে 18 ইন্টু 6, তাই তো। আর্থে কত হচ্ছে 18 ইন্টু 6, কত 18 ইন্টু 6 108, কি 108 নিউটন। চলো নেক্সট কোশ্চেন, ম্যাথ ছিল। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 4.4 গ্রাম CO2, এসটিপিতে 4.4 গ্রাম CO2 তে কত আয়তন CO2, CO ও CO2 থাকবে। এই সমস্ত যে কোশ্চেনগুলো আছে, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সামে প্রতিনিয়ত আসে। এই সমস্ত কোশ্চেনগুলো আসলে ভয় করার কোনো কারণ নেই। এই সমস্ত কোশ্চেনগুলো আসলে 3টে স্টেপে, মাত্র 3টে স্টেপে এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে। এসটিপিতে 4.4 গ্রাম CO2 তে কত আয়তন CO2 থাকবে, মাত্র 3টে স্টেপে করতে পারবে। স্টেপ 1, স্টেপ 1 কি করবে, যার আয়তন বার করতে বলেছে, যেই মৌলটার আয়তন বার করতে বলেছে, যার আয়তন বার করতে বলেছে, তার তার কি করবে না, তার পারমাণবিক ভর, তার আণবিক ভরটা বার করে নেবে। তাহলে CO2 এর আণবিক ভরটা বার করে নেবে, কত CO2 এর আণবিক ভর কত, এই তো CO2 এর আণবিক 44, 44 গ্রাম বা 44 গ্রাম। এটাও যদি কেউ না বুঝতে পারে 44 গ্রামটা আসলো কি করে, দেন কি করবে, এই 44 গ্রামটা আসলো কি করে, এটাও যদি কেউ না বুঝতে পারো, তাহলে দেখো কি করে আসলো। কার্বন কটা আছে, কার্বন কটা আছে, কার্বন কটা আছে, কি আছে তোমার একটা, তাহলে 1 ইন্টু 12 প্লাস
16 × কত 2, তাহলে কত হচ্ছে 12 12 প্লাস 32 4 গ্রাম পার মোল। ওকে, স্টেপ 1 এটা বার করলে, এবার স্টেপ 2 তে কি করবে? স্টেপ স্টেপ 2 তে কি করবে? স্টেপ 2 তে করবে, যে স্টেপ 2 তে কি করবে না, স্টেপ 2 তে একটা জিনিসই করবে, সেটি হচ্ছে মোল সংখ্যাটা বার করে নেবে। এর কি বার করবে? স্টেপ 2 তে কি হবে? মোল সংখ্যাটা বার করবে। কি? মোল সংখ্যা, মোল মোল সংখ্যাটা বার করবে। মোল সংখ্যাটা বার করে নেবে। কি করে বার করবে মোল সংখ্যা? এত গ্রামে বলেছে, এত গ্রামে। কি করে বার করবে না, অত গ্রামে। 1 গ্রামে কত? এত বলে দিয়েছে, তাহলে এত গ্রামে কত হবে? এই 44। এটাতে কত হবে? বার করবে 4.4 ভাগ 4 পার, ঠিক আছে, 4.4 গ্রাম পার মোল। এটা কত হচ্ছে 0.1, তাই তো? গ্রাম গ্রাম কাটছে 0.1 মোল, গ্রাম এই গ্রাম কেটে গেল 0.1 মোল। তাহলে তাহলে 0.1 মোল পেয়ে গেলাম, 0.1 মোল। এবার কি করব? 0.1 মোল পেয়ে গেলাম। এবার এসটিপিতে 1 মোল, কিন্তু স্টেপ 3, হ্যাঁ স্টেপ 3, এসটিপিতে 1 মোল, 1 মোলের, এই 1 মোলের আয়তন কত হয়? আয়তন 22.4 হয়তো। তাহলে এসটিপিতে যদি 1 মোলের আয়তন 22.4 হয়, এসটিপিতে যদি 1 মোলের আয়তন 22.4 হয়, তাহলে CO2 তে সিমিলারলি আমি CO2 এর জন্য বার করতে বলি। CO2 তে কি হবে না, এসটিপিতে যেহেতু 0.1 মোল আয়তন, তবে 22.4 0.1, তাহলে 22.4 ইন্টু 0.1, দ্যাট ইজ 0.24, তাই তো? 2.24 লিটার। তারপর তারপরে কোশ্চেনটা কি আছে এটা দেখো। এখানে তোমরা আলোর অনেক কিছু জিনিস শিখতে পারবে। প্রায় আলোর যে ডেফিনেশনের যেই জিনিসটা আছে, আলোর যে ডেফিনেশনগুলো যদি তোমাদের মনে না থাকে, এই কোশ্চেনটা সলভ করার পর ডেফিনেশনগুলো খুব ইজিলি মনে করতে পারবে। ঠিক আছে, ওই জন্য আমি কোশ্চেনটা রেখেছি। অনেক কটা কোশ্চেনের একটা মার্চ করে আমি কোশ্চেনটাকে করাবো, ঠিক আছে? হ্যাঁ, কি বলেছে? অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল? অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল? আচ্ছা, অপটিক্যাল ফাইবার মানেটা কি? অপটিক্যাল ফাইবার মানেটা কি? অপটিক্যাল ফাইবার মানে হচ্ছে, এই অপটিক্যাল ফাইবার এটার মানে হচ্ছে কি তোমার, এক ধরনের এক ধরনের ধরনের তার, ঠিক আছে, এক ধরনের তার। এটা একটা স্পেশাল টাইপের তার। অপটিক্যাল ফাইবারটা কি হচ্ছে না, একটা স্পেশাল টাইপের তার। তুমি এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি কোনো আলো পাঠাও, এটা নোট করবে। তো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি কোনো আলো পাঠাও, এটার মাধ্যমে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তুমি যদি কোনো আলো পাঠাও, ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তুমি যদি আলো পাঠাও, এখান থেকে তুমি যদি কোনো আলো পাঠাও, এই তারের মাধ্যমে আলো তুমি যদি পাঠাও,
তাহলে কি হবে, এই তারের মাধ্যমে তুমি যদি কোনো আলো পাঠাও, তুমি যতগুলো আলো পাঠাবে, যত পরিমাণ আলো পাঠাবে, এই প্রান্তে তুমি যত পরিমাণ আলো পাঠাবে, ঠিক অপর প্রান্তে তুমি অতটাই পরিমাণ আলো পাবে। আলোর কোনো কোনো রকম কিছু ঘটবে না, ঠিক আছে। বা সিমিলারলি তুমি যে ডেটাও পাঠাতে পারো এই তারের মাধ্যমে, তো তুমি দেখবে যত পরিমাণ ডেটা তুমি এই তার এই এদিক দিয়ে পাঠিয়েছো, ঠিক অতটাই পরিমাণ ডেটা তুমি ওখানে পাবে, নষ্ট হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এটি হচ্ছে, এই জন্য এই অপটিক্যাল ফাইবারটাকে আমরা ইউজ করি, অনেক ক্ষেত্রে এখন ইউজ করা হয় অপটিক্যাল ফাইবার। যে অপটিক্যাল ফাইবারের আমরা স্ট্রাকচারটা যদি দেখি, অপটিক্যাল ফাইবারের যদি আমরা তারের, এই অপটিক্যাল ফাইবার যে আমি বললাম এক ধরনের তার, এই তারের যদি স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচারে, এই কোশ্চেনটা, হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, এই তারটা, এই যে এই তার, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এখানে কি, এর তিনটে অংশ থাকে, মেনলি তিনটে অংশ, তোমাদের এতগুলো জানার দরকার নেই, জাস্ট জানো তিনটে অংশ। একটা হচ্ছে কোর, যার মধ্যে দিয়ে আলোটা যায়, একটা হচ্ছে তোমার কোর, যার মধ্যে দিয়ে আলোটা যায়। তারপরে থাকে এই কোটিং, এই আবার কোরকে কি করে না, কোরকে নিরাপদে রাখে, তার উপর থাকে এই জ্যাকেট, আউটার জ্যাকেট, ঠিক আছে। এই আবার একে নিরাপদে রাখে, এদের সবাইকে নিরাপদে রাখে। এই কোরের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আলোটা যায়। এবার এখানে হয়টা কি, এখানে কি হয় দেখো, এটার এক্স্যাক্টলি অ্যান্সারটা হবে অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভর, এর এক্স্যাক্টলি অ্যান্সারটা হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। তাহলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা অপটিক্যাল ফাইবারের মধ্যে কি করে ঘটে, বা এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি জানতে হবে। দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তুমি যত পরিমাণ আলো তুমি এই তারের এই মাথা দিয়ে পাঠাচ্ছ, ঠিক অতটাই পরিমাণ আলো তুমি ওই মাথাতে পাচ্ছ। তার মানে ইন্টারনাল একদম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনই হচ্ছে, ওখানে কোনো কিছু নষ্ট হচ্ছে না। এবার এটা তুমি কি করে বুঝবে, দেখো, তোমার ইনসিডেন্ট রে, তুমি এখান দিয়ে পাঠিয়েছো ইনসিডেন্ট রে, এই ওয়াটার যে মানে এটা কি ডেন্সার মিডিয়াম থেকে তুমি একটা ইনসিডেন্ট রে পাঠিয়েছো, রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, যার পর কি হচ্ছে, এই কি করছে, একটু এদিক দিয়ে বেঁকে যাচ্ছে না, নর্মাল থেকে একটু দূরে বেঁকে যাচ্ছে না এটা। সিমিলারলি তুমি এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে তুমি যদি বাড়িয়ে দাও, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে তুমি এদিকে বাড়িয়ে দিলে, তুমি এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে তুমি যদি বাড়িয়ে দাও, এই থিটা সিটাকে তুমি ধরো বাড়িয়ে দিলে, তারপর কি হবে বলো তো, এই থিটা সিটাকে বাড়িয়ে দিলে এটা এদিক দিয়ে যাচ্ছিল কিনা, এবার এটা তুমি যখন এইভাবে বাড়িয়ে দিবে, এটা আর এদিকে পুরো রিফ্লেক্ট না হয়ে, এটা যেই মিডিয়াম দিয়ে তুমি বাড়িয়েছিলে ওই মিডিয়ামের একদম থ্রেশহোল্ড দিয়ে যাবে, একদম থ্রেশহোল্ড দিয়ে যাবে। তাহলে তুমি এটাকে এভাবে বুঝবে যে, এটাকে এইভাবে ঠিক বুঝবে, আমি এখান দিয়ে পাঠাচ্ছি এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা, পাঠাচ্ছি, এই অ্যাঙ্গেল দিয়ে পাঠাচ্ছি, আলোটা কি হচ্ছে, এই বরাবর ব্যান্ড হচ্ছে, ঠিক আছে। প্রথম কেসে আলোটা এই বরাবর ব্যান্ড হচ্ছে, এটা আমি পাঠাচ্ছি কি ওয়ান থিটা ওয়ান অ্যাঙ্গেলে এটা পাঠাচ্ছি, এটা এইভাবে ব্যান্ড হচ্ছে, এটা হচ্ছে কি থিটা টু। দ্বিতীয় কেসে আমি কি করছি, ঠিক সিমিলার জিনিস, আমি এবার এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমি এবার এইভাবে বাড়িয়ে দিয়েছি, এখানে আছে ওয়াটার, ঠিক আছে, আর এখানে আছে এয়ার। এবার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমি যেই অ্যাঙ্গেলে আমি আলোটাকে পাঠাচ্ছিলাম ওটাকে আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার ফলে কি হবে, এটা আবার এদিক দিয়ে না গিয়ে আমি এবার এটা এই বরাবর বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে দেখা যাবে এটা আর ব্যান্ড না হয়ে এটা তখন এর ম্যাক্সিমাম ব্যান্ড হবে, এখানটাতে ম্যাক্সিমাম ব্যান্ড পজিশনে পৌঁছে যাবে ওর কোন দিকে, ওই তখন এই দিক বরাবর, মানে এটা তো না, এটা অ্যাকচুয়ালি এটা হবে এই পুরো লাইনটা বরাবর, থ্রেশহোল্ড জায়গা যেটা এই পুরো লাইন, মানে আর একটু বাড়ালে নিচে চলে আসবে, মানে যেই মাধ্যম দিয়ে পাঠাচ্ছি ওই মাধ্যমে ফিরে আসবে। তাহলে ওই কি করবে না, এইটুকু বরাবর এটা আমি ম্যাক্সিমাম করে দিলাম, থিটা ওয়ানটা ম্যাক্সিমাম করে দিলাম, তারপরে দেখা যাচ্ছে এই দিক বরাবর আসছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি, এটাকে কি বলে, এই যে কাজটা করলাম এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, থিটার মানটা এমনভাবে বাড়ালাম যাতে ওই থ্রেশহোল্ডে পৌঁছে গেল, আরেকবার বাড়ানোর পরে পুরোটা রিফ্লেক্ট হয়ে আবার ওই মিডিয়ামে ফিরে আসবে। এবার সিমিলারলি আমি এই কাজটাকে আরেকবার করছি, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে এমনভাবে বাড়িয়েছি, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে এমনভাবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি, হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাই এই থিটা ওয়ানটা, এটাকে এমনভাবে বাড়িয়েছি যাতে যেই মাধ্যম দিয়ে আমি আলোটাকে পাঠাচ্ছি
ঠিক রিফ্লেক্ট হয়ে আবার সেই মাধ্যমে ফিরে আসছে। এখান দিয়ে পাঠালাম, ঠিক এই মাধ্যমে ফিরে চলে আসছে। এখান দিয়ে পাঠিয়ে এখানটা ফিরে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল কি রিফ্লেকশন, যেই মাধ্যম দিয়ে আলোটাকে পাঠাচ্ছি ঠিক সেই মাধ্যমেই ফিরে আসছে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন রিফ্লেকশন এই কাজটাই, এই সিমিলার কাজটাই কি হয়, এই সিমিলার কাজটাই এই তারের মাধ্যমে এই তারে হয়। এই তারের আমি এই যে কোডটা আছে না, এই কোডটার মধ্যে দিয়ে মেনলি আলোটা যায়। তো আমি কোডটাকে একটু ডিফাইন করার চেষ্টা করি যে এই কোরের মধ্যে দিয়ে দেখবে যে এখান দিয়ে আলোটা পাঠাবে, এখানে ধাক্কা খাবে কোরের এক জায়গাতে, আবার এখানটায় আসবে। তাহলে এখানে আর এই যে অ্যাঙ্গেলটা, এটা তো ম্যাক্সিমাম থেকে অনেক বেশি হয়েছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়েছে, ওই জন্যই তো এই মাধ্যমে গিয়ে এই মাধ্যমে ফিরে আসছে। যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কম থাকতো তাহলে এদিকে গিয়ে তো আবার এদিকে ব্যান্ড হয়ে যেত, বাইরে দিয়ে চলে যেত, বাইরে দিয়ে চলে যেত। ওটা তো আর হচ্ছে না। কি হচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখানে ধাক্কা খেয়ে আবার এই মাধ্যমে ফিরে আসছে, আবার এখান দিয়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে এই মাধ্যমে যাচ্ছে আসছে। তাহলে এই যে জিনিসটা ঘটছে, এটাই হচ্ছে কোডের মধ্যে এই জিনিসটাই ঘটছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে। তাহলে এটা এবার বলেছে, হ্যাঁ নেক্সট। তাহলে এবার জানি আলোর বিচ্ছুরণটা কি। আলোর বিচ্ছুরণটা কি, আলোর বিচ্ছুরণটা কি? বিচ্ছুরণ হচ্ছে তুমি একটা প্রিজমের মধ্যে দিয়ে, তুমি একটা প্রিজম, একটা প্রিজম কল্পনা করবে, একটা প্রিজম কল্পনা করবে, একটা প্রিজমের মধ্যে দিয়ে তুমি যদি সাদা আলো পাঠাও, সাদা একটা আলো পাঠাচ্ছ, তাহলে এটা কি হচ্ছে, সাতটা আলো তো ভেঙে যাচ্ছে, ভাঙে তো। এটাই মেনলি হচ্ছে বিচ্ছুরণ। এটা কোথায় দেখা যায়, রামধনুতে এটা দেখা যায়। ব্যতিচার, আলোর ব্যতিচারটা কি, আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট, এটা এক্স্যাক্টলি কি না, এটা হচ্ছে দুটো আলোর উপরিপাতের ফলে এটা হয়। ঠিক আছে, দুটো দুটো আলো যখন, মানে দুটো সোর্সের আলো যখন একে অপরের উপর সুপার ইম্পোজ করে, তখন এই জিনিসটা হয়। এটা হয় কি ব্যতিচার। এটা তোমরা লাইটের ডবল স্লিট এক্সপেরিমেন্ট নাম শুনেছো, ওখান থেকে এই জিনিসটা আসবে, ওখান থেকে এই জিনিসটা তোমরা ডিফাইন করতে পারবে বা পড়তে পারবে। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো বুঝালাম। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, প্রতিসরণ, প্রতিসরণটা কি, এই যে এটা হচ্ছে আলোর প্রতিসরণ। যে আলোক রশ্মি এই এয়ার মাধ্যম থেকে ডেন্সার মাধ্যমে আসার পরে কি হচ্ছে না, এখান দিয়ে ছাড়ার কথা ওই এদিকে না গিয়ে, এই দিকটাতে না গিয়ে ওই এদিকটাতে ব্যান্ড হয়ে যাচ্ছে, নর্মালের দিকে ব্যান্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি আলোর প্রতিসরণ। ঠিক আছে, নেক্সট। তাহলে আলোর প্রতিসরণ বুঝাতে পারলাম, আলোর আলোর ব্যতিচার বুঝাতে পারলাম। আলোর ব্যতিচারটা কি, দুটো আলোর সুপার ইম্পোজ, দুটো আলোর সুপার ইম্পোজ। ঠিক আছে, এটা ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে এটাকে বুঝে যায়, আলোর প্রতিসরণ, আলোর অভ্যন্তরীণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলেছে, লিফট দিয়ে নামতে গেলে ওজনের কিরকম পরিবর্তন ঘটে, লিফট দিয়ে নামতে গেলে ওজনের কিরকম পরিবর্তন ঘটে। দেখো এটা লক্ষ্য করো, এটা একটা লিফট দিয়ে তুমি নামছো, এটা একটা লিফট, এখানে একটা মানুষ লিফট দিয়ে নামছে। ঠিক আছে, বাট এর তো একটা কি আছে, এ কি নিচে নামছে, তো বলেছে নামছে, এর তো এম আছে, ভর তো আছে, এই নিচের দিকে নামছে, এবং গ্র্যাভিটি নিচে কাজ করছে কি এমজি, দুটো জিনিস কাজ করছে। ওকে, তাহলে নিচের দিকে তুমি যখন নামবে, তুমি যখন নিচের দিকে নামবে, তখন তোমার ওজনটা কি হবে, তোমাকে অনেকটা হালকা মনে হবে, তোমার ওজনটা অনেকটা হ্রাস পাবে। ঠিক আছে, ওজন অনেকটা হ্রাস পাবে বা হালকা মনে হবে লিফট দিয়ে নিচের দিকে নামার সময়। ঠিক সিমিলার একটা প্রবলেম ফেস করে, যেমন তোমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তখন দেখবে যে অনেকটা কষ্ট হচ্ছে, নামার সময় অনেকটা হালকা কাজ করছে, তুমি তো গ্র্যাভিটির দিকে কাজ করছো। গ্র্যাভিটি এটা এক্স্যাক্টলি হয় কেন, এটা এক্স্যাক্টলি হয় কেন, এটা বুঝো, এই জিনিসটা এক্স্যাক্টলি হয় কেন। গ্র্যাভিটিটা কি করে, গ্র্যাভিটি তো সবসময় নিচেই কাজ করে, ও তো এনি টাইম নিচেই কাজ করছে। এবার তুমি তুমি নিচে নামছো, আবার গ্র্যাভিটিও নিচে কাজ করছে, তুমি তো ওর ওর দিকেই কাজ করছো, তাই না, তুমি আর ওই তো একসঙ্গে কাজ করছো, তাই জন্য তোমার হালকা মনে হচ্ছে। কিন্তু তুমি যখন উপরে উঠবে, এবার গ্র্যাভিটি তোমাকে নিচে, গ্র্যাভিটি চাইছে তুমি নিচে নামো, আর তুমি সিঁড়ি দিয়ে উঠতে চাইছো উপরে, তো তুমি তো ওর বিপরীতে কাজ করছো, তাই বলে তোমার ওখানে একটু হেভি ফিল হয়, যে একটু ভারী ভারী মনে হয়। ওকে, তাহলে কি হচ্ছে, লিফট দিয়ে নামার সময় ওজন হ্রাস পায়। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলেছে, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। উত্তর হবে হিলিয়াম, হিলিয়াম, হিলিয়ামের সবচেয়ে কম স্ফুটনাঙ্ক। এবার বলো নিষ্ক্রিয় গ্যাসটা কি, নিষ্ক্রিয় গ্যাসটা কি, নাম শুনে বুঝতে পারছো, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস যেই গ্যাসগুলো কি হয়, নিষ্ক্রিয় গ্যাস না মানে কি নোবেল গ্যাসকে বুঝাতে চেয়েছে এরা।
তো নিষ্ক্রিয় গ্যাসে কি হয়, নিষ্ক্রিয় মানে কি, ও তো এমনি নিষ্ক্রিয়, ওই কোনো কাজকর্মে থাকতে চায় না, ওই যেই রকম আছে ওই রকমই থাকতে চায়, একদম খুব শান্ত, তো শান্তই থাকতে চায়, ওই না এদিকে কোনো ঝোর ঝামেলার মধ্যে থাকতে চায় না। তো নিষ্ক্রিয় গ্যাসে কি হয়, তোমাদের অস্টক রুল পড়েছো, অস্টক রুল, অস্টক রুল পড়েছে তো। এই অস্টক রুলসে কি হয়, যে ইলেকট্রন সবসময় চায়, যে সবসময় ওই কি হতে চায়, এই এরা এরা সবসময় নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হতে চায়, এরা না ইলেকট্রন নিতে চায় না ইলেকট্রন দিতে চায়, এরা কি করতে চায়, ইলেকট্রন নেবে না, নেবে না অ্যান্ড দেবে না, দেবে না, এরা স্টেবল, এরা স্টেবল। এদের বাইরের কক্ষপথে অলরেডি, এদের বাইরের কক্ষপথে, এদের বাইরের কক্ষপথে, বাইরের কক্ষপথে, বাইরের কক্ষপথে কটা থাকছে ইলেকট্রন, অলরেডি তো 8টা ইলেকট্রন আছেই। এবার অষ্টক রুলটাকে এটা তো ভেরিফাইড করছে, এটার সঙ্গে তো এরা একদম এই নিয়মটা তো ওরা মানছে, বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন ওদের আছেই, না ওদের ইলেকট্রন লাগবে না ওদের ইলেকট্রন দিতে হবে, ওরা কিছুই করতে চায় না ওই জন্য, ওরা একদম স্টেবল আছে। এবার যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ওদের কাছে কম হয়ে যাবে, 8টা হয়ে যাবে, যদি একটা নিয়ে নেয় ওদের কাছে আবার 9টা হয়ে যাবে, ওরা তো আনস্টেবল হয়ে যাবে, ওরা আনস্টেবল হতেই চায় না, ওরা একদম এইভাবেই থাকতে চায়। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। ওকে। এবার এই হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে আবার ব্যাপারটা অন্য হয়, এখানে তো 8টা ইলেকট্রন থাকে না, এবার প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার এই নিয়ন আর্গন যেন এই এদের থেকে হিলিয়ামটা একটু ডিফারেন্ট, হিলিয়ামের কটা থাকে না, দুটো তো আছেই, এদের দুটো ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রন তো আছে, এই জন্য কি হয়, এই জন্য কি হয়, এই জন্য এরা নিষ্ক্রিয় গ্যাস, এরা না ইলেকট্রন দিতে চায় না ইলেকট্রন নিতে চায়। এবার কি বলেছে, নিচের নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, স্ফুটনাঙ্ক সবচেয়ে কম বলেছে। আমি তো তোমাদের বললাম হিলিয়ামের। এবার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয় কেন, স্ফুটনাঙ্ক সবচেয়ে হয় কেন, দেখো প্রত্যেকটা, এই প্রত্যেকটা গ্যাসের, এই প্রত্যেকটা গ্যাসের কি হয়, এই প্রত্যেকটা গ্যাসের ভ্যান্ডার ওয়াল ফোর্স, ভ্যান্ডার ওয়াল ফোর্স প্রত্যেকটা গ্যাসের ভ্যান্ডার ওয়াল ফোর্স, অল বল খুব দুর্বল, উইক হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যান্ডার ফোর্সটা কি হয়, খুব দুর্বল হয়, দুর্বল হয়। এবার দুর্বল হওয়ার জন্য, এবার হিলিয়াম দেখো, হিলিয়াম এটা লক্ষ্য করবে, হিলিয়াম না, প্রথমে এই জিনিসটা বোঝানো যে এদের ভ্যান্ডার ফোর্সটা কি হয়, খুব কম হয়। তাদের কি হয়, একটু টেম্পারেচার যদি এরা পায়, এরা স্ফুটনাঙ্ক, এদের স্ফুটনাঙ্ক একটু টেম্পারেচার দিলে এদের, এদের কি হয়ে যায়, এদের ভেঙে যায়, একটু টেম্পারেচার দিলে এদের, এরা ভেঙে যায়, তাই জন্য এদের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয়। এবার এক্ষেত্রে হিলিয়ামেরটা এবার তাহলে কেন কম হচ্ছে, এটা দেখো এখানে পিরিয়ডিক টেবিলে লক্ষ্য করলে তো বুঝতে পারবে ব্যাপারটা। দেখো পিরিয়ডিক টেবিলে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই হিলিয়াম কোথায় আছে, এখানে, তাই না, তারপর বাকি এলিমেন্টগুলো আছে, তো হিলিয়াম তো প্রথমেই আছে, হিলিয়াম তো প্রথমেই আছে, আর ওর ইলেকট্রন ইয়েতেও দুটো, ওটা ওর মানে ইলেকট্রন কটা ওর, ওর তো এমনি দুটো, আর ভ্যান্ডারওয়াল ফোর্সও, আর ওই তো আছেই প্রথমে, তাই জন্য তো হিলিয়ামের স্ফুটনাঙ্ক কি হয় না, এই জন্য তো হিলিয়ামের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয়। বুঝতে পারলাম, তাহলে নিষ্ক্রিয় গ্যাসটা কি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন কি আছে, কম হয়।